অশরীরীর প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর যারা ভালো নেই তারা আজকের পর্বটি শোনার পরে হয়তো আরও খারাপ অনুভব করবেন। কারণ আজ আমরা যে দুটি ঘটনা নিয়ে কথা বলবো তা শুধু মনের ওপর দাগ কাটবে না, আপনার দৈনন্দিন জীবনে ছায়া ফেলবে। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত আছেন তাদের জন্য রাত 11টাই হলো সেই বিশেষ মুহূর্ত যখন বাস্তবতার দেয়াল ভেঙে অলীক পৃথিবীর দরজা খুলে যায়। আজকের এপিসোড 33। সংখ্যাটি নিজেই এক রহস্যময় তাৎপর্য বহন করে। আজ আমরা ঢুকব বাংলাদেশের দুটি ভিন্ন জেলার দুইটি অভিশপ্ত স্থানে, যেখানে সময় থমকে দাঁড়িয়েছে, যেখানে বাতাসে এখনো ভেসে বেড়ায় আতঙ্কের আর্তনাদ। আজকের প্রথম ঘটনাটি জামালপুর জেলার একটি ভাড়া বাসা নিয়ে, যেখানে এক তরুণের জীবন বদলে গিয়েছিল রাতারাতি। আর দ্বিতীয় ঘটনাটি শেরপুর জেলার একটি কলেজের নেপথ্যের কলঙ্কিত ইতিহাস, যা দশকের পর দশক ধরে বয়ে বেড়াচ্ছে এক অস্বস্তিকর উত্তরাধিকার। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, দয়া করে সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন। কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে এর কিছু অংশ আপনি হয়তো বিশ্বাসই করতে চাইবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি ভয় পাচ্ছি, যদি আপনি আজকের আতঙ্কের রেশ অনুভব করেন। প্রথম ঘটনা, জামালপুরের ভাড়া বাসা 303, যে ঘরের দরজা নিজে নিজে খুলত। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রিয়াদ। তিনি জামালপুর শহরেরই বাসিন্দা এবং এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষীও বটে। অসংখ্য ধন্যবাদ রিয়াদকে তার অসামান্য স্মৃতিশক্তি আর বিবরণ দেওয়ার সাহসিকতার জন্য। এই ঘটনাটি 2023 সালের শেষ দিকে ঘটে এবং এটি এখনও সম্পূর্ণরূপে সমাধান হয়নি। রিয়াদ বলেছেন তিনি তার আসল নাম ব্যবহার করতে চান না, কারণ তিনি এখনও সেই আত্মার প্রতিশোধ নেওয়ার ভয় করেন। আমরা তার ইচ্ছাকেই সম্মান করব। ঘটনাটি জামালপুর সদরের একটি পুরনো আবাসিক এলাকায়, যার ঠিকানা আমি প্রকাশ করব না। শুধু এতটুকু বলি যে সেটি একটি 3তলা ভবন, যার নিচতলায় একটি ছোট কাপড়ের দোকান আর উপরের দুটি তলায় ভাড়া বাসা। আমাদের ঘটনাটি দ্বিতীয় তলার দক্ষিণ পূর্ব কোণের ফ্ল্যাট নিয়ে, ফ্ল্যাট নম্বর 303। স্থানীয়দের কাছে এটি শয়তানের কামরা নামে কুখ্যাত। রিয়াদের ভাষায় বলছি, 2023 সালের অক্টোবর মাস। আমি তখন চাকরির সন্ধানে জামালপুরে এক মেসে থাকতাম। আমারই এক বন্ধু সজীব, ছদ্মনাম, চাকরি পেয়ে গেলেন একটি প্রাইভেট ফার্মে। সে দ্রুত একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিল, কারণ মেসের জীবন তার পছন্দ হচ্ছিল না। সে ফ্ল্যাট খুঁজতে গিয়ে পেল এই 303 নম্বর ফ্ল্যাটটি। ভাড়া ছিল আশেপাশের সব ফ্ল্যাটের চেয়ে প্রায় অর্ধেক। মালিক, একজন বৃদ্ধ ভদ্রলোক, খুব দ্রুত চুক্তি সই করালেন, কোনো রেফারেন্সও চাননি। সজীব আনন্দিত হলো। ফ্ল্যাটটি দেখতে একটু পুরনো হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। 2টি বেডরুম, একটি বসার ঘর আর রান্নাঘর। শুধু একটা জিনিস সজীবের খেয়াল হয়েছিল, পুরো ফ্ল্যাটে কোনো আয়না নেই, বাথরুমেও না, ড্রেসিং টেবিলেও না। মালিকের জবাব ছিল, আগের ভাড়াটেরা সব আয়না ভেঙে ফেলেছে, নতুন বসানোর সময় পায়নি। সজীব ভাবল সেটা পরবর্তীতে বসিয়ে নেবে। সজীব তার জিনিসপত্র নিয়ে উঠল ফ্ল্যাটে। প্রথম রাত্রিই ছিল অস্বাভাবিক। সে শুয়ে থাকতেই শুনতে পেল যেন কেউ রান্নাঘরে প্লেট বাসন নাড়াচ্ছে। ভাবল ইঁদুর হবে। দ্বিতীয় রাত সে স্পষ্ট শুনল বসার ঘরে পায়ের শব্দ, ধীর টেনে টেনে হাঁটার মতো। সে ভয় পেয়ে লাইট জ্বালালো, কিছুই নেই। তৃতীয় রাত থেকে শুরু হলো দরজা নিয়ে খেলা। সজীব বলতো তার ফ্ল্যাটের প্রধান দরজা, বাথরুমের দরজা আর একটি আলমারির দরজা, এই 3টি দরজা রাত 12টার পর থেকে নিজে নিজে ধীরে ধীরে খুলতে শুরু করত। সে প্রথমে ভাবল বাতাস, কিন্তু জানালা বন্ধ থাকলেও দরজা খুলত। সে দরজার চৌকাঠে পানি ছিটিয়ে দিত, মন্ত্র পড়ত, কিছুই কাজ করত না। 1 সপ্তাহ পর সে লক্ষ্য করল তার শরীর দুর্বল হতে শুরু করেছে। সবসময় ক্লান্তি আর মাথা ভারী ভাব। তার স্বপ্নেও শুরু হলো অস্বস্তি। সে একই স্বপ্ন বারবার দেখত। একটি লম্বা দীর্ঘল চুলের মেয়ে, সাদা শাড়ি পরা, তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে আর হাত দিয়ে তাকে ইশারা করছে বাথরুমের দিকে। স্বপ্নে বাথরুমের দরজা সব সময় অর্ধেক খোলা থাকত, ভেতর থেকে একটা নীল আলো বের হতো।
একদিন রাতে সে জেগে দেখল তার বিছানার পাশে সত্যি একটি সাদা শাড়ির আঁচল পড়ে আছে। সে ভয়ে আড়ষ্ট। পরদিন সে মালিককে ফোন করল। মালিকের আচরণ পরিবর্তন হয়ে গেল। তিনি রাগান্বিত হয়ে বললেন, যদি আপনি ভয় পেয়ে থাকেন তাহলে চলে যান, কিন্তু আপনার ডিপোজিট ফেরত পাবেন না। আগের ভাড়াটেরাও একই কথা বলতো। সজীব তখন বুঝল সে একটি ফাঁদে পড়েছে, কিন্তু তখনও সে পিছপা হয়নি। সে ক্যামেরা দিয়ে নজরদারির সিদ্ধান্ত নিল। সে তার পুরনো মোবাইল ফোনটি বসার ঘরের একটি কোণে লুকিয়ে রেখে রেকর্ডিং চালু রাখত। প্রথম কয়েক রাত কিছু অস্পষ্ট শব্দ ছাড়া কিছু ধরা পড়ে না, কিন্তু 10ম রাতের ফুটেজটি ছিল চরম ভয়ঙ্কর। ফুটেজে দেখা যায় রাত ঠিক 3:03 প্রধান দরজার চাবি নিজে থেকে ঘুরতে শুরু করে আর দরজাটি খুলে যায়। কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর ফুটেজে একটি অস্পষ্ট ধোঁয়াটে মূর্তি দেখা যায়, যা বসার ঘরে ঢুকে সরাসরি সেই লুকিয়ে রাখা মোবাইলের দিকে তাকায়, যেন সে জানে সেখান থেকে রেকর্ডিং হচ্ছে। মূর্তিটি একটি নারী মূর্তি, কিন্তু মুখ সম্পূর্ণ অস্পষ্ট। তারপর মূর্তিটি বাথরুমের দিকে এগিয়ে যায় আর দরজা বন্ধ করে দেয়। ফুটেজে বাথরুম থেকে পানির কল চালু হওয়ার শব্দ শোনা যায়। তারপর একটা অস্বাভাবিক ফিসফিসানি, যা কিনা বেরিয়ে যাও, এটা আমার জায়গা বলে মনে হয়। সজীব ভয়ে কাঠ। সে আমাকে ফোন করলো। আমি গেলাম তার ফ্ল্যাটে। সে আমাকে ফুটেজ দেখালো। আমি বিশ্বাস করতে পারিনি। আমরা স্থানীয় একটি মসজিদের মোল্লার সাহায্য নিলাম। তিনি গিয়ে কুরআন তিলাওয়াত করলেন, কিছু আমল করলেন, কিন্তু তার মুখমণ্ডল ছিল উদ্বেগগ্রস্ত। তিনি বললেন, এটা খুব শক্তিশালী কিছু। এটা শুধু আত্মা নয়, এখানে একটি গভীর রাগ আর ক্ষোভ আছে। সেদিন রাতে আমরা দুজন একসাথে ফ্ল্যাটে রইলাম। আমরা জাগরণ করব বলে সিদ্ধান্ত নিলাম। রাত 12টা পর্যন্ত সব ঠিকঠাক। তারপরই শুরু হলো। প্রথমে বাথরুমের ভেতর থেকে শুনলাম কেউ গান গাইছে, একটি পুরনো বাংলা রোম্যান্টিক গান, কিন্তু সুর ছিল করুণ, শোকগ্রস্ত। তারপর বাথরুমের দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঘন কুয়াশা। সেই কুয়াশার মধ্য থেকে বেরিয়ে এলো একটি নারী মূর্তি, কিন্তু সে হাঁটছিল না, ভাসছিল। তার পোশাক সাদা শাড়ি, চুল ভেজা। মুখটা আমরা দেখতে পাচ্ছিলাম না, কারণ চুল দিয়ে ঢাকা। সে সরাসরি সজীবের দিকে এগিয়ে গেল। সজীব চিৎকার করে উঠল, তুমি কে? কি চাও? মূর্তিটি থমকে দাঁড়ালো। তারপর তার মুখ থেকে একটি কণ্ঠস্বর বের হলো, কিন্তু ঠোঁট নড়ছিল না। কণ্ঠস্বর ছিল কর্কশ, ভাঙা। আমি এখানে ছিলাম, সে আমাকে ফেলে গেল। এখন তুমি এখানে। সবাই আসে আর চলে যায়, কিন্তু আমি যেতে পারি না। আমরা দোয়া কালাম পড়তে লাগলাম। মূর্তিটি হঠাৎ চিৎকার করে উঠল আর পুরো ফ্ল্যাটের বাতি নিভে গেল। আমরা অন্ধকারে শুধু একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম, আর একটা তীব্র গন্ধ, ভেজা মাটি ও পচা ফুলের গন্ধ। তারপর সব শান্ত। পরদিন আমরা স্থানীয় কিছু বয়োজ্যেষ্ঠের সঙ্গে কথা বললাম। ধীরে ধীরে ভয়ঙ্কর সত্যটা জানা গেল। প্রায় 20 বছর আগে এই ফ্ল্যাটে থাকতো এক যুবক যুবতী দম্পতি। মেয়েটি ছিল খুব সুন্দরী আর ছেলেটি ছিল একটি ব্যাংকের কর্মকর্তা। তারা অবৈধ সম্পর্কে জড়িত ছিল। কথিত আছে মেয়েটি গর্ভবতী হয়েছিল আর ছেলেটি তাকে ফেলে চলে যাওয়ার হুমকি দিয়েছিল। এক রাতে ভয়ানক ঝগড়ার পর মেয়েটি এই ফ্ল্যাটের বাথরুমে গিয়ে আত্মহত্যা করে। সে নিজের গলা কেটে রেখেছিল। তার লাশ কয়েকদিন পর পাওয়া যায়। স্থানীয়রা বলল, সেই থেকে ফ্ল্যাটটিতে কেউ ঠিকমতো থাকে না। মালিক ভাড়াটে বদলায় আর ভাড়া কম রাখে, যাতে কেউ না কেউ থাকে, কারণ তারা বিশ্বাস করে ফ্ল্যাটটি খালি পড়ে থাকলে আত্মাটি আরও উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। সজীব সঙ্গে সঙ্গে ফ্ল্যাট ছেড়ে দিল। সে জামালপুর ছেড়ে চলে গেল অন্য জেলায়। কিন্তু তার কপালে কি লেখা ছিল? সে ফ্ল্যাট ছাড়ার 1 মাস পর সে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়। আশ্চর্যের ব্যাপার, দুর্ঘটনাটি ঘটে রাত ঠিক 3:03। সে বেঁচে গেলেও তার একটি পা স্থায়ীভাবে অচল হয়ে গেছে। সে বিশ্বাস করে এটি সেই আত্মার অভিশাপ, কারণ সে তাকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল। আমি নিজে রিয়াদ সেই ফ্ল্যাটের সামনে দিয়ে এখনো হাঁটি। কখনো কখনো সন্ধ্যার পর সেখানে যাই না, কারণ আশেপাশের দোকানদারেরা বলে এখনো মাঝে মাঝে রাতে ফ্ল্যাট 303-এর বারান্দায় একটি সাদা পোশাকের মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখা যায়, নিচের রাস্তার দিকে তাকিয়ে, যেন কাউকে অপেক্ষা করছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, ফ্ল্যাটটি এখনো ভাড়া দেওয়া হয়, এখনো অর্ধেক দামে। নতুন কে আসে আর কতদিন থাকে আল্লাহই জানেন। এই ছিল রিয়াদের ঘটনা। একটি আত্মা যে তার বেঁধে থাকা যন্ত্রণা, তার পরিত্যক্ত হওয়ার গ্লানি নিয়ে
একই স্থানে ঘুরপাক খাচ্ছে যুগের পর যুগ। সে কি কাউকে তার সঙ্গী বানাতে চায়, নাকি শুধুই তার কাহিনীটি কাউকে শোনাতে? কে জানে। আমরা শুধু এটাই জানি যে জামালপুরের সেই ভাড়া বাসার দরজা আজও রাতে নিজে থেকে খুলে যায়, হয়তো কোনো অতিথিকে অভ্যর্থনা জানাতে কিংবা কোনো বন্দীকে মুক্তি দিতে। ঘটনাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন আমরা এগোবো আজকের দ্বিতীয় ঘটনার দিকে, যেটি আরও বেশি সঙ্গবদ্ধ, আরও বেশি যন্ত্রণাময় এবং যার শিকড় প্রথিত আছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিতে। দ্বিতীয় ঘটনা, শেরপুর সরকারি কলেজের রাতের পাঠাগার, যে বইগুলো রক্তে লিখিত। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তামান্না, ছদ্মনাম। তিনি শেরপুর সরকারি কলেজের প্রাক্তন ছাত্রী এবং 2022 থেকে 2024 পর্যন্ত এই ঘটনার অনেকগুলোর সাক্ষী ছিলেন। অসংখ্য ধন্যবাদ তামান্নাকে তার এই কলঙ্কিত স্মৃতি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তিনি অনুরোধ করেছেন তার সত্যিকারের নাম এবং সুনির্দিষ্ট বিভাগের নাম প্রকাশ না করতে, কারণ তিনি এখনও স্থানীয় সমাজেই বসবাস করেন এবং হয়রানির শিকার হতে পারেন। আমরা তার ঘটনাটি তাঁরই ভাষায় বলবো। তামান্নার ভাষায় বলছি। আমি শেরপুর সরকারি কলেজে ভর্তি হই 2022 সালে। কলেজটি ঐতিহাসিক, সুন্দর ক্যাম্পাস আর ভালো শিক্ষক। কিন্তু কলেজের পুরনো ভবনগুলোর মধ্যে একটা গুঞ্জন সবসময় ছিল, বিশেষ করে পুরনো পাঠাগার ভবন নিয়ে। এটি একটি দোতলা লাল ইটের ভবন, ব্রিটিশ আমলের স্থাপত্য। নিচ তলায় এখন স্টোর রুম আর একটু অফিস, আর উপরের তলাটা বহু বছর আগে থেকে তালাবদ্ধ। কথিত আছে সেখানে বহু দুর্লভ বই আছে, কিন্তু কেউ সেখানে যায় না, কারণ গল্প প্রচলিত আছে সেই ভবনে একবার এক ছাত্র আত্মহত্যা করেছিল। কিন্তু সত্যিকারের ঘটনাটা তার চেয়ে অনেক গাঢ়, অনেক রক্তাক্ত। আমি প্রথম বছর খুব মনোযোগ দিতাম না এই ঘটনাগুলোর দিকে, কিন্তু আমাদের বন্ধুচক্রে, বিশেষ করে আমরা মেয়েরা, লক্ষ্য করতাম কিছু অস্বাভাবিক ব্যাপার। যেমন সন্ধ্যার পর পুরনো পাঠাগার ভবনের কাছে গেলে ঠান্ডা লাগা, পিছনে কারোর থাকার অনুভূতি। কখনো কখনো উপরের তালাবদ্ধ তলা থেকে বই পড়ার শব্দ শোনা যেত, যেন কেউ জোরে জোরে পড়ছে। রাতের বেলায় কেউ কেউ দাবি করত তারা উপরের তলার জানালায় একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছে, যে নিচের দিকে তাকিয়ে আছে। ঘটনার উৎক্রম শুরু হয় 2023 সালের মার্চ মাসে। আমাদের কলেজে একটি হেরিটেজ ক্লাব গঠন করা হয় পুরনো জিনিস সংরক্ষণের জন্য। আমিও আমার কয়েকজন বন্ধু সদস্য হই। আমাদের প্রথম প্রজেক্ট ছিল পুরনো পাঠাগার ভবনের নিচতলার কিছু পুরনো রেকর্ড বাছাই করা। একদিন বিকেলে আমরা সেখানে কাজ করছিলাম। হঠাৎ উপরের তলা থেকে স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেলাম, যেন কেউ ঘুরে বেড়াচ্ছে। আমরা ভাবলাম হয়তো কেউ চাবি নিয়ে উপরে গেছে, কিন্তু গেটের তালা তখনও ঠিকই ছিল। আমরা কলেজের দারোয়ানকে জিজ্ঞেস করলাম। সে রেগে গিয়ে বলল, বাবুরা, ওই ভবনে কেউ যায় না, যেও না। তার চোখে ভয় দেখলাম। আমাদের কৌতূহল বেড়ে গেল। আমরা ইন্টারনেটে কলেজের পুরনো রেকর্ডে খাজা শুরু করলাম। একটি পুরনো সংবাদপত্রের কাটিং 1985 সালের, যেখানে অস্পষ্টভাবে উল্লেখ ছিল শেরপুর কলেজে এক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর কথা, কিন্তু বিস্তারিত কিছু নেই। আমরা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি তখন কলেজে পড়াতেন, তার সঙ্গে দেখা করলাম। প্রথমে যিনি কিছু বলতে চাননি, কিন্তু আমাদের জিদ দেখে তিনি গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, মেয়েরা, অতীতকে জাগানো উচিত নয়, কিছু স্মৃতি মাটিতে পুঁতে রাখাই ভালো। কিন্তু আমরা পিছপা হইনি। অবশেষে তিনি যা বললেন তা শুনে আমরা অবাক হলাম। 1985 সালের ঘটনা। কলেজের তখনকার একজন জনপ্রিয় ইতিহাস শিক্ষক প্রফেসর আজিজুর রহমান, ছদ্মনাম, তার এক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। মেয়েটির নাম ছিল রুনু, ছদ্মনাম। সে খুব মেধাবী ছিল, কিন্তু দরিদ্র পরিবার থেকে আসে। প্রফেসর আজিজু প্রথমে তাকে সাহায্য করতেন, তারপর সম্পর্ক গড়ে ওঠে। রুনু গর্ভবতী হয়ে যায়। তখনকার সমাজে এটি ছিল চরম নিন্দনীয়। প্রফেসর আজিজু ভয় পেয়ে যান। তিনি রুনুকে চাপ দিতে থাকেন গর্ভপাত করাতে। রুনু রাজি হয় না। সে সম্পর্কটা স্বীকার করে নিয়ে বিয়ে করতে চায়। একদিন রাতের বেলা প্রফেসর আজিজু রুনুকে পুরনো পাঠাগার ভবনে ডাকেন আলোচনার জন্য।
সেখানে তাদের মধ্যে তর্ক হয়, হাতাহাতি হয়। স্টোর রুমের কাছে পাওয়া একটি ভারী ইটের টুকরো দিয়ে তিনি রুনুর মাথায় আঘাত করেন। রুনু তাৎক্ষণিক মারা যায়। প্রফেসর আজিজু আতঙ্কিত হয়ে পড়েন। তিনি সেই লাশ পুরনো পাঠাগারের উপরের তলায় একটি পুরনো আলমারির ভেতর লুকিয়ে ফেলেন। তারপর তিনি কলেজ কর্তৃপক্ষকে বলেন যে রুনু বাড়ি চলে গেছে। কয়েকদিন পর লাশ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। সন্দেহ হয়। শেষ পর্যন্ত পুলিশ তদন্ত করে এবং ভবনের অপরের তলায় রুনুর পচতে থাকা লাশ উদ্ধার করে। প্রফেসর আজিজুকে গ্রেফতার করা হয়। আদালতে মামলা হয়, কিন্তু শক্তিশালী প্রভাবের কারণে তিনি অপেক্ষাকৃত কম শাস্তি পান এবং কয়েক বছর পরে মুক্তি পান। কলেজটি এই কলঙ্ক মেটানোর জন্য পুরো বিষয়টিকে চাপা দেয়। ওপরের তলাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়, আর গুজব ছড়িয়ে পড়ে যে সেখানে রুনুর আত্মা ভ্রমণ করে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। আমাদের শিক্ষক আরও ভয়ঙ্কর কথা বলেন। তিনি বলেন, ওই ভবনে শুধু রুনুর আত্মা নেই, যারা সেখানে গেছে, বিশেষ করে পুরুষ শিক্ষক বা ছাত্র যারা একা গেছে, তাদের অনেকে খুঁজে পাওয়া যায়নি বা পাগল হয়ে গেছে। তিনি একটি ঘটনার উল্লেখ করেন 2001 সালের, যখন একজন নাইট গার্ড সেখানে গিয়ে বের হতে পারেনি। তাকে পরদিন সকালে অচেতন অবস্থায় পাওয়া যায় ভবনের সামনে, আর সে জিভ কেটে ফেলেছিল। আরেকটি ঘটনা 2015 সালের, যখন দুজন ছাত্র ডেয়ার নিয়ে ভবনে রাত কাটাতে চায়। একজনের অবস্থা খারাপ হয়ে যায়, সে কথা বলা বন্ধ করে দেয়, আর অন্যজন দাবি করে সে রুনুকে দেখেছে, যে তাকে বলেছে, তুমি কি আমার সন্তানকে দেখেছো? এই ইতিহাস শোনার পর আমরা ভয়ে কুঁকড়ে গেলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে এক বন্ধু, জসিম ছদ্মনাম, সে খুবই বুদ্ধিমান কিন্তু একটু আত্মভরসায় ভরা। সে বলল, এসব ঘটনা মানুষকে ভয় দেখানোর জন্য, আমি প্রমাণ চাই। সে একটু প্ল্যান করল। সে তার ফোন দিয়ে লাইভ স্ট্রিমিং করবে, আর আমরা দূরে বসে দেখব। সে ভবনের পাশের একটি জানালা ভেঙে ভেতরে ঢুকবে। আমরা বারবার মানা করলাম, কিন্তু সে শুনল না। সে দিনটা ছিল 2023 সালের 15ই অক্টোবর, শনিবার। কলেজ বন্ধ। রাত প্রায় 9টা। জসিম গেল। তার ফোন থেকে আমরা প্রথমে দেখলাম অন্ধকার ভবনের নিচতলা। সে টর্চ জ্বালিয়ে সিঁড়ি বেয়ে ওপরের তলায় গেল। ওপরের তলার দরজায় শিকল ও তালা পড়া, কিন্তু পাশের একটি জানালার কাঁচ ভাঙা। সেটা দিয়ে সে ভেতরে ঢুকল। ভেতরে পুরনো বই আর আলমারির স্তূপ, ধুলো আর জালে ভর্তি। সে ক্যামেরা ঘুরিয়ে দেখাতে লাগলো। হঠাৎ তার ফোনের অডিওতে একটা নারীর কান্না শোনা গেল। জসিম থমকে দাঁড়ালো। আমরা চিৎকার করে বললাম, ফিরে আস। কিন্তু সে বলল, অদ্ভুত, এই কান্নার আওয়াজ আসছে ওই আলমারি থেকে। সে সেই আলমারির দিকে এগিয়ে গেল, যেই আলমারিতে রুনুর লাশ রাখা হয়েছিল বলে কথিত আছে। ক্যামেরা ফোকাস করতেই আমরা দেখলাম আলমারির কাঁচের ভেতর শুধু বই নেই, সেখানে একটি সাদা শাড়ির আভাস দেখা যাচ্ছে। জসিমের শ্বাস দ্রুত হয়ে গেল। সে বলল, এটা কি? তারপরই ফুটেজে আমরা দেখলাম আলমারির দরজা নিজে থেকে ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে একটা ঠান্ডা সাদা আলোর ঝলকানি বের হলো। জসিম চিৎকার করে ফোন ফেলে দিল। ফোনটা মাটিতে পড়ে যায়। শুধু সিলিংয়ের ছবি দেখাচ্ছিল। আমরা শুনতে পেলাম জসিমের চিৎকার আর একটা নারীর কণ্ঠস্বর, খুব স্পষ্ট, কর্কশ, তুই এখানে কেন? সে কই? তারপর ফুটেজটা কাট হয়ে গেল। আমরা আতঙ্কিত হয়ে কলেজের গেটের দারোয়ান ও স্থানীয় পুলিশকে ফোন দিলাম। তারা এসে ভবনে ঢুকল। জসিমকে পাওয়া গেল নিচতলায়, অচেতন অবস্থায়। তার হাত পা খুব ঠান্ডা, কিন্তু শ্বাস প্রশ্বাস চলছিল। তার কপালে একটি কালো দাগ, যেন কেউ আঙুল দিয়ে চেপে ধরেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়। সে 3 দিন পর জ্ঞান ফিরে পায়, কিন্তু সে কিছুই মনে করতে পারে না। শুধু একটি স্বপ্নের কথা বলে, যেখানে এক নারী তাকে একটি শিশুর হাত ধরিয়ে দিচ্ছিল আর বলছিল, একে দেখ। জসিমের অবস্থা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। সে সবসময় ভয়ভীত থাকে। এরপর থেকে পুরনো পাঠাগার ভবনটাকে আরও কঠোরভাবে বন্ধ করে দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ আমাদের উপর চাপ দেয় কাহিনীটি কারো সাথে শেয়ার না করতে। কিন্তু আমরা আরও কিছু জানতে পারি। আমরা জানতে পারি যে প্রফেসর আজিজুর বংশধরেরা কিভাবে অভিশপ্ত হয়েছে। তার ছেলে একটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। নাতি জন্মগতভাবে বিকলাঙ্গ। স্থানীয়রা বলে এটি রুনুর অভিশাপ। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, প্রতি বছর অক্টোবর মাসের 15 তারিখ রাতে কলেজের কেউ কেউ দাবি করে যে পুরনো পাঠাগার ভবনের ওপরের তলার সবগুলো জানালা থেকে আলো জ্বলে, আর ভেতর থেকে একজন নারীর করুণ গান ভেসে আসে। একটি পুরনো লোকগীতি, আমার ভোম্বল দেখো। আমি তামান্না স্নাতক শেষ করে কলেজ ছেড়েছি, কিন্তু এখনও কখনো রাতে ফেসবুকে কলেজের পুরনো ছবি দেখলে আমার গায়ে কাঁটা দেয়। আমি বিশ্বাস করি রুনু সেখানে আটকা পড়ে আছে। সে শুধু তার ন্যায় বিচার চায়। সে চায় তার হারানো সন্তানকে, যে কখনো জন্মই নেয়নি। আর যে ভবনটি জ্ঞানের মন্দির হওয়া উচিত ছিল, সেটি হয়ে আছে এক করুণ আত্মার অনন্ত কারা। এই ছিল তামান্নার মর্মস্পর্শী ও হৃদয় বিদারক ঘটনা। একটি কলেজ, একটি আত্মা আর একটি ন্যায় বিচারের জন্য শতাব্দীকালের অপেক্ষা। রুনু কি কখনো শান্তি পাবে,
প্রফেসর আজিজুর অধিকারীরা কি কখনো এই পাপের ভার থেকে মুক্তি পাবে? প্রশ্নগুলো আজও অম্লান। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের দুটি ঘটনা আমাদের দেখালো কিভাবে মানুষের অন্ধকার কাজ, অবৈধ ভালোবাসা, গোপন ঘৃণা ও হত্যা শুধু একটি জীবনই নয়, একটি স্থানকেও চিরতরে অভিশপ্ত করে দিতে পারে। জামালপুরের ভাড়া বাসায় আটকা পড়া আত্মাটি যেমন তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে, তেমনি শেরপুর কলেজের পাঠাগারে আটকা পড়া আত্মাটি তার ন্যায় বিচার ও সন্তানের জন্য কাঁদছে। এইসব ঘটনা কি সত্যি? আমি শুধু বলবো, যারা এই অভিজ্ঞতা ভোগ করেছেন তাদের জন্য এটা পরম সত্য, আর আমাদের জন্য এটি একটি গভীর চিন্তার বিষয়, একটি সতর্ক বার্তা যে পাপ আপনি যত গোপনই করুন না কেন, তার একটি ছায়া থেকে যায়, একটি প্রতিধ্বনি থেকে যায়, যা হয়তো একদিন না একদিন কানের মধ্যে ফিসফিস করে উঠবে। আপনারা কেউ যদি এমন কোনো স্থান বা অভিজ্ঞতা সম্পর্কে জানেন যা পরিবারের সাথে শেয়ার করতে চান, আমাদের ইমেল করুন অশরীরীঅফিসিয়াল@gmail.com-এ। আপনার ঘটনাই হতে পারে আমাদের পরবর্তী এপিসোড। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এপিসোডটি আমাদের সাথে কাটানোর জন্য। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, আর মনে রাখবেন, অন্ধকার শুধু আলোর অনুপস্থিতি নয়, অন্ধকার হয়তো আমাদের চোখই যা দেখতে চায় না। শুভরাত্রি।